আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। চট্টগ্রামে বেড়েছে নিত্য পণ্যের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন একেএম নাজিম। নাজিম, বাজার দর নিয়ে কি প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মাঝে এবং প্রশাসনের নিয়মিত মনিটরিং রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। রমজানের শুরুতে আজ যেহেতু প্রথম রমজানে কিন্তু যে নিত্য পণ্যের বাজার সেটি কিন্তু আগুনের মতো বাড়ছে, কারণ আমরা গতকালকে দেখেছি এখানে প্রতি জোড়া লেবু বিক্রি হচ্ছে কিন্তু 40 থেকে 45 টাকা, আবার মান ভেদে 50 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি শসা, টমেটো থেকে শুরু করে ইফতার সামগ্রীতে যেসব ব্যবহার করা হয় সবগুলোর দামই কয়েক গুণ বেড়ে গেছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। এতে করে কিন্তু রমজানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে যে একটি আশা ছিল নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে অন্যান্য পণ্য একটু সাধারণের নাগালের মধ্যে থাকবে, সেটি কিন্তু আর সম্ভব হচ্ছে না। কারণ গতকালকে যে প্রথম রমজান শুরু, আজ যে প্রথম রমজান, সেই রমজান থেকে কিন্তু জিনিসপত্রের দাম বা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু হু হু করে বাড়ছে। এখানে আমরা যেটি দেখেছি, এখানে প্রতি ডজন লেবু বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা করে, মানভেদে আবার 400 টাকা পর্যন্ত লেবু ডজন প্রতি বিক্রি হচ্ছে। আর গ্রাম এলাকাগুলোতে আমরা খোঁজ নিয়েছি, গ্রাম এলাকাগুলোতে কিন্তু লেবু আপনার জোড়া প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। পাশাপাশি শসা 55-60 টাকা, লেবু আর বেগুন, টমেটো এইসব কিন্তু দাম হু হু করে কয়েক গুণ বেড়েছে। কারণ সাধারণ যারা ব্যবসায়ী তারা যদি বলছেন কৃত্রিম সংকটের কারণে বা বাজারে এসব পণ্যের দামগুলো সরবরাহ সংকটের কারণে কিন্তু এসব পণ্যের দাম হু হু করে বাড়ছে। পাশাপাশি অন্য যেসব পণ্য রয়েছে সেগুলোরও কিন্তু দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা, আবার মান ভেদে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে গত রমজান শুরু থেকে গতকালকে থেকে আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাজার মনিটরিং এ তারা দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট যতক্ষণ বাজারে থাকেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারের দাম জিনিসপত্রের দাম একটু নিয়ন্ত্রণ থাকেন। তারা বাজার থেকে চলে গেলে কিন্তু আবারও সেসব দাম বাড়ছে। কিন্তু যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে আপনার বাজারগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কয়েকটি দোকানে ঘুরে গিয়ে তাদের যে আভিযানিক কার্যক্রম তারা সেটি শেষ করেন। তবে যেখানে পাইকারি বিক্রি হয় এবং যারা মধ্যস্বত্বভোগী তাদেরকে আটক করা যাচ্ছে না বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলেই কিন্তু এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি অন্যান্য যেসব পণ্য রয়েছে রসুন, আদা, পেঁয়াজ, ছোলা এগুলোরও কিন্তু দাম বাড়ছে। কারণ খাতুনগঞ্জের পাইকারি বাজারে আমরা যেটি দেখেছি ছোলা কিন্তু মানভেদে পাইকারিতে বিক্রি হচ্ছে 98 থেকে 100 টাকা, সেই ছোলা কিন্তু খুচরা বাজারে গিয়ে 120 থেকে 25 টাকা, আবার 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি সোলার যে অন্যান্য পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম বাড়ছে। এখানে আমরা দেখছি খেজুর, মুড়ি এগুলো কিন্তু দাম বাড়তে, কারণ খেজুর এখানে মানভেদে যেটি আমরা দেখেছি এখানে খেজুর মানভেদে আপনার 300-400 টাকা, আবার 600 থেকে 700 টাকা, আবার 1200 থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে করে ব্যবসায়ীরা যারা বলছেন তারা সরবরাহ না কম থাকার কারণে, পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি করার কারণে কিন্তু এসব পণ্যের দাম হু হু করে বাড়ছে। তবে সবচাইতে যেটি বড় একটি বিষয়, গত কয়েকদিন ধরে চট্টগ্রামে, গত কয়েকদিন না গত প্রায় 1 মাস ধরে চট্টগ্রামে কোন ধরনের বোতলজাত সয়াবিন তেল আসলে পাওয়া যাচ্ছে না। কারণ হাতে গোনা একটি দুটি দোকানে পাওয়া গেলেও এসব বোতলজাত সয়াবিনের দাম কিন্তু খুবই ঊর্ধ্বমুখী। যেটি খোলা সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে সেটি কিন্তু লিটার প্রতি 200 টাকা করে বিক্রি হচ্ছে বলে এখানে ব্যবসায়ীরা বলছেন। তবে সয়াবিন তেল না থাকার যে একটি কারণ সেটি ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকট থাকার কারণে সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা যেটি খোঁজ নিয়ে জেনেছি বন্দরের বিভিন্ন জেটিগুলোতে এবং সাগরে কিন্তু বিভিন্ন মাদার ভেসেল থাকলেও ব্যবসায়ীরা কিন্তু কৃত্রিম সংকট তৈরি করার কারণে এইসব মাদার ভেসেল থেকে এবং জাহাজ থেকে তারা এইসব মালামাল আনলোড করছে না। তবে সয়াবিন তেলের ক্ষেত্রে সাধারণ মানুষের মাঝে যে প্রতিক্রিয়া সেটি কিন্তু ধীরে ধীরে ক্ষোভের রূপ নিচ্ছে। মানুষ বলছেন খোলা বাজারে সয়াবিন তেল পাওয়া গেলেও বোতলজাত সয়াবিন তেল কিন্তু পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন বোতলজাত সয়াবিন তেল যদি কোনোভাবে ব্যবসায়ীতে ক্রয় করতে হয় তাহলে তারা 10 লিটার বোতলজাত সয়াবিনের সাথে অন্যান্য মালামাল ক্রয় করতে হচ্ছে। এতে করে কিন্তু ব্যবসায়ীরা যেভাবে চাপের মধ্যে আছেন সেমনি কিন্তু সাধারণ মানুষের মাঝে আসলে দুর্বিষহ জীবন পার করছে। খোলা সয়াবিন তেল পাওয়া গেলে সেটি লিটার 200 টাকা করে পাওয়া যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা আমরা দেখেছি, রমজান শুরু হওয়ার সাথে সাথে কিন্তু লেবু থেকে শুরু করে অন্যান্য পণ্যের দাম কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে সাধারণ মানুষ বলছেন
জেলা প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু মনিটরিং প্রয়োজন। কিন্তু বাজার যদি মনিটরিং মনিটরিং করা না হয় তাহলে এসবের দাম আরো বাড়বে। তো রমজানের নিত্য পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে বেড়েছে নিত্য পণ্যের দাম, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কেম নাজিম। রমজানের সারা দেশে যখন বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, তখন নিম্ন আয়ের মানুষের মাঝে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে সাতক্ষীরার প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে সুলভ মূল্যের বাজার। নিম্নে 100 টাকায় মিলছে গরুর মাংস। এ বিষয়ে আরো জানবো সহকর্মী শরীফুল্লাহ কায়সা সুমনের কাছ থেকে। সুমন, আর কি কি পাওয়া যাচ্ছে সেখানে এবং নিম্ন আয়ের মানুষের মাঝে কি স্বস্তি ফিরেছে জানাবেন। তো দাঁড়িয়ে আছি সাতক্ষীরার প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে। এখানে বসেছে সুলভ মূল্যের বাজার। এই সুলভ মূল্যের বাজারে 100 টাকা অর্থাৎ 100 টাকাতে গরুর মাংস কিনতে পারবে। এখানে এই যে সুলভ মূল্যে বলা হচ্ছে, এখানে 650 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এই উদ্যোগটি প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়েছে। সাধারণত 100 টাকায় গরুর মাংস বিক্রির সুযোগ থাকে না, কিন্তু এখানে সেই ব্যবস্থাটি রাখা হয়েছে। একই সাথে দুধ ও ডিম সুলভ মূল্যে বিক্রির ব্যবস্থা করার কথা বললেও সেটি এখনো সেই ব্যবস্থাটিতে এখনো করা হয়নি, এখনো আসেনি। তবে আমরা দেখেছি দুধেরও এসে গিয়েছে। আমরা এখানে নাগরিক নেতা, ক্রেতা এবং কর্তৃপক্ষ সবাইকেই পেয়েছি। আমরা একটু কথা বলছি। এই যে সুলভ মূল্যের বাজার কেমন লাগছে? আসলে এটা খুবই ভালো উদ্যোগ জেলা প্রশাসনের। গতবারও দেখেছিলাম রমজান মাসে এখানে এই ঠিক সেম প্লেসে কিন্তু এই সুলভ মূল্যের বাজারটি বসেছিল, তখনও কিন্তু 750 টাকা কেজি মধ্যে গরুর মাংস বিক্রি হতো। তো এবার নতুন সংযোজন করেছে ডিম এবং দুধ, কিন্তু আজকে সেটা দেখছি না। উদ্বোধনের দিন সেটা ছিল। আমরা আশা করব যে হয়তো আগামীকাল থেকে এই ডিম দুধ অবশ্যই এখানে আনলে আমাদের সাধারণ ক্রেতা, সাধারণ জনগণ কিন্তু সুলভ মূল্যে এই মাংস, ডিম, দুধ ক্রয় করতে পারবে বলে আমরা মনে করি। একই অবস্থা কেমন লাগে? আসলে ব্যতিক্রমধর্মী এমন একটা আয়োজনে সত্যি আমাদের পুরো সাতক্ষীরায় সাড়া ফেলেছে, এবং এইটার মূল পিছনে কাজ করেছে জেলা প্রশাসন এবং প্রাণী সম্পদ। এটাকে সাধুবাদ না জানানোর কোনো কারণ নেই, কারণ এখানে 100 টাকায় যে মাংসটা পাওয়া যাচ্ছে, কারণ যারা ভ্যান চালক আছে কিংবা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য আসলে মনে হয় ঈদের আগে আর একটা ঈদ পাচ্ছে তারা। সো আসলে ধন্যবাদ দিতেই হয় এই ব্যতিক্রম আয়োজনে। তবে দুধ এবং ডিমটা যদি সাথে সাথে থাকতো তাহলে আরো ভালো হতো। অনেকেই দেখেছি আসলে দুধ নিতে এসেছে, ডিম নিতে এসেছে, তারা না নিয়ে কিন্তু ফিরে যাচ্ছে। আমরা একটু প্রাণী সম্পদ দপ্তরের একজনকে পেয়েছি। দুধ ডিম নেই কেন এবং কি অবস্থা বলেন? একটু অব্যবস্থাপনা দেখছি কেন? আমাদের কালকে ছিল ডিমের ব্যবস্থা, কিন্তু আজকে হঠাৎ করে আমরা এখনো শিওর হতে পারিনি যে কেন ওরা আসলো না। ওরা তো নিজেরাই আসছিল এবং কথাবার্তা হয়েছিল, কালকে ওরা অনেকক্ষণ ধরে বেচাকেনা করছিল। এখন কি সমস্যা হয়েছে একটু কথাবার্তা না বললে তো এই মুহূর্তে বলতে পারছি না। তবে খুব সুন্দর গরু জবাই হয়েছে এবং আমাদের সামনেই সকালবেলা গরুটা জবাই করছে। মাংস খুব ফ্রেশ মাংস এবং বাজার ছাড়া অনেক কম মূল্যে 100 টাকা কেজিতেই কম মূল্যে বিক্রি হচ্ছে। এই যেমনটি শুনছিলাম তো আমরা এখানে 100 টাকা গরুর মাংস কেনার সুযোগটি থাকায় এখানে মানুষের মধ্যে একটা অন্যরকম সাড়া পড়েছে। সকাল থেকেই আপনি দেখতে পাচ্ছেন যে এই মাংস কিন্তু ইতিমধ্যে সব প্রায় শেষ হয়ে গিয়েছে, বিক্রি হয়ে গিয়েছে। মানুষের মধ্যে একটা অন্যরকম আগ্রহ। প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে পুরো রমজান মাস জুড়েই এই সুলভ মূল্যের বাজার চলবে। সুলভ মূল্যের বাজারে সাতক্ষীরার যে বাজার, সুলভ মূল্যের বাজার, তার সর্বশেষ। তো আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সা সুমন। কুষ্টিয়া নিত্যপণ্যের দাম স্বাভাবিক, তবে বেড়েছে ইফতার উপকরণের দাম। এ বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজার দর নিয়ে কি প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মাঝে এবং প্রশাসনের নিয়মিত মনিটরিং রয়েছে কিনা জানাবেন। তো আসলে আপনি যেমনটি বলছিলেন, কুষ্টিয়ায় এবছর রমজানের শুরু, আজকে রমজানের প্রথম দিন। রমজানের প্রথম দিনে এসে কিন্তু নিত্যপণ্যের যে বাজারটি সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে, অর্থাৎ কোনো ধরনের কোনো পণ্যের দাম বাড়েনি। কিন্তু রমজানের অর্থাৎ রমজানমুখী যে পণ্যগুলো, ইফতারির যে পণ্যগুলো, সেগুলোর দাম কিন্তু হঠাৎ করে বেড়ে গিয়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার, পৌর বাজারে। এ বাজারের যদি আজকে আপনাকে বাজার দর জানাই, যেমন রমজানের প্রধান যে উপকরণ ছোলা, সেই ছোলার দাম কিন্তু কেজিতে 10 টাকা বেড়েছে, অর্থাৎ বেড়ে 110 টাকা কেজি দরে বিক্রি
বিক্রি হচ্ছে। চিনির দামও কেজিতে 10 টাকা বেড়েছে, বেড়ে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও যেমন বেগুনি অর্থাৎ আরেকটি প্রধান উপকরণ ইফতারির যে বেগুনের দাম কিন্তু এক লাফে 20 টাকা কেজিতে বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আর সবচেয়ে বেশি যেটি বেড়েছে সেটি হচ্ছে লেবুর দাম, অর্থাৎ শরবতের যে প্রধান উপকরণ সেটি লেবু কেজি হালিতে প্রায় 40 টাকা বেড়েছে। যে লেবুগুলো গত সপ্তাহেও কিন্তু 40 টাকা হালি বিক্রি হচ্ছিল সেটি কিন্তু এখন 70 থেকে 80 টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়া বাদবাকি যে যদি আমি দামগুলো বলি, যেমন বাজারের আলু কিন্তু আগের মতো স্বাভাবিক যে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ এবং মুরগির যে বাজারটি সেটিও কিন্তু কুষ্টিয়ার বাজারে স্বাভাবিকই রয়েছে। যেমন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দীর্ঘদিন ধরে 180 টাকা কেজি দরে, সেটা রোজার শুরুতেও কিন্তু এখনো বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এছাড়াও যদি আমি সোনালী মুরগির কথা বলি সেটিও কিন্তু 280 টাকায় বিক্রি হচ্ছিল, এখনো 280 টাকায় বিক্রি হচ্ছে। তবে এদিকে কিন্তু শশার দাম আবার এক লাফে বেড়েছে, অর্থাৎ শশা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে, অর্থাৎ যেটি গত সপ্তাহেও কিন্তু বিক্রি হচ্ছিল 40 থেকে 50 টাকা কেজি। অর্থাৎ আমি একটু বলতে পারি যে আসলে এই যে রমজানের প্রথম দিনে এসে কুষ্টিয়ার নিত্যপণ্যের যে বাজারটি সেটি কিন্তু স্বাভাবিকই রয়েছে। তবে রমজানমুখী পণ্য অর্থাৎ ইফতারির যে পণ্যগুলো সেগুলোর দাম কিন্তু বেড়েছে। এছাড়াও যে ফলের দাম অর্থাৎ খেজুর থেকে শুরু করে কলা, আপেল এগুলোর দাম কিন্তু মারাত্মকভাবে বেড়েছে। অর্থাৎ আমি বলতে পারি যে রমজানমুখী পণ্যগুলোর দাম কিন্তু কুষ্টিয়ার বাজারে প্রথম দিন থেকে বাড়তে শুরু করেছে, কিন্তু নিত্য পণ্যের যে বাজারটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে আমি যারা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বিক্রেতাদের যেটি দাবি যে আসলে অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক থাকার কারণ হচ্ছে বাজারে সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে চাহিদা বাড়ার কারণে কিন্তু রমজানমুখী ইফতারির যে পণ্য সেগুলো কিন্তু দাম বেড়ে গেছে। তবে তারা বলছে হয়তো 2-1 দিন গেলে চাহিদা কমবে এবং তাতে বাজারটি আবার স্বাভাবিকতায় চলে আসবে। আর এদিকে মাছ মুরগির বাজারের যেটি বলছিলাম, বিক্রেতারা যেটি বলছে যে আসলে রোজার মধ্যে স্বাভাবিকভাবেই মুরগির চাহিদা একটু কম থাকে, যার কারণে কিন্তু দামটি একটু কমের মধ্যেই থাকে, সহনশীল পর্যায়ে থাকে। আর তাছাড়া মাছের বাজারটিও স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত সরবরাহ ব্যবস্থা রয়েছে। তাই তারা বলছে যে রোজার মধ্যে কিন্তু কোনোভাবে মাছের দামও বাড়ার কোনো সম্ভাবনা নাই। আর এ বিষয়ে আমি যারা ভোক্তা রয়েছে ভোক্তাদের সাথে আমি কথা বলেছি, ভোক্তারা কিন্তু অনেকটা সন্তুষ্ট। তারা বলছে বিগত যে বছরগুলো, বিগত যে রমজান এসেছে সেগুলো যেভাবে নিত্যপণ্যের দাম কিন্তু কুষ্টিয়ায় বাড়তো, এবছর কিন্তু একেবারে তার ব্যতিক্রম, অর্থাৎ সেই তুলনায় কিন্তু সেভাবে বাড়েনি। অর্থাৎ আমি বলতে পারি যে ক্রেতা এবং বিক্রেতারা উভয় কিন্তু কুষ্টিয়ার বাজারে মোটামুটি সন্তুষ্ট রয়েছে। আর এ বিষয়ে আমি যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত তাদের সাথে কথা বলেছি এবং আমরা দেখেছিও যে বাজার মনিটরিং এর সাথে জড়িত যারা তারা কিন্তু নিয়মিতই বাজারটি তদারকি করছেন। যদি বেশি দামে পণ্য বিক্রি করতে চাচ্ছেন তাদের কিন্তু জরিমানার আওতায় আনছেন। সব মিলায়ে আমি বলতে পারি যে কুষ্টিয়ার যে বাজার বর্তমানে প্রথম দিনের যে রমজানের বাজার সেটি কিন্তু নিত্যপণ্যের যে বাজার সেটি স্থিতিশীল রয়েছে, অর্থাৎ স্বাভাবিক রয়েছে। কিন্তু রমজানের যে পণ্য অর্থাৎ ইফতারির যে পণ্য সেগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। তোয়া তিতাস, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়ায় রমজানের নিত্যপণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ নদীতে 2 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বিপাকে জেলেরা, পৌঁছায়নি সরকারি খাদ্য সহায়তা। রোজায় কিভাবে দিন কাটছে জেলে পরিবারের, এ নিয়ে জানাতে বরিশাল ও ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ ও ছোটন সাহা। প্রথমে যাচ্ছে বরিশালে। শাকিল, জেলে পরিবারের সাথে কথা বলে কি জানতে পেরেছেন এবং খাদ্য সহায়তার ব্যাপারে কি বলছে প্রশাসন, জানাবেন। দেখুন, বরিশাল সহ দেশের যে 5টি অভয়াশ্রম আছে সেই অভয়াশ্রমগুলোতে ইলিশের প্রজনন বৃদ্ধিতে কিন্তু আসলে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে এবং এই 2 মাসের নিষেধাজ্ঞার কারণে কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে জেলেরা। যদিও মৎস্য অধিদপ্তর বলছে যে এরই মধ্যে জেলেদের জন্য বরাদ্দের যে 80 কেজি চাল তা এসে পৌঁছেছে, দ্রুতই তাদের মাঝে আসলে বিতরণ করা হবে বলে কিন্তু তারা জানিয়েছেন। তবে বাস্তবতা কিন্তু একেবারে ভিন্ন। আমরা এখানে এসে জেলেদের সাথে কথা বলেছিলাম, আমরা সেই একজন জেলের মুখ থেকেই শুনতে চাই যে আসলে কি অবস্থা, আপনার কি কোনো কার্ড আছে বা আপনি কি কোনো সহায়তা পান কিনা? যে না, আমি কোনো সহায়তা পাই না। যারা নেই জেলে, আমাকে কোনো জেলে কার্ড পাবার যোগ্য আমরা সেইটা পাই না। কেন আপনারা প্রকৃত জেলেরা কেন পান না জেলে কার্ড? পাই না, যারা আমার নামে আসে দেয় না। চেয়ারম্যান মেম্বার হ্যাগো আত্মীয় স্বজন আছে, হ্যাগো এই জিনিসটা দেয়, মোরা যে পাবার যোগ্য এই জিনিসটা আমাকে দেয় না। তাহলে এই রোজার মাস কিভাবে চলবে, ঈদ কিভাবে কাটবে? কিভাবে কাটবে? এক জায়গায় কামলা দিতে হইবে, কামলা দিয়ে যদি পারি সংসার চালাইতে হইবে। ঈদ কপালে আসে কিনা, ঠিক মতন করতে পারবো কিনা, এইটা
আল্লাহ পাক ভালো জানে। জেলেরা কিন্তু বলছে অনেকেই যে তারা কিন্তু দিন মজুরের কাজ করে তাদের সংসার চালাতে হবে বলে কিন্তু তারা জানাচ্ছে। আমরা একটু আরেক জেলের সাথে কথা বলবো। আপনার কি কার্ড আছে কিনা বা আপনি কি সহায়তা পান কিনা? আমার কাঠ আছে। আমি নিষেধাজ্ঞার মধ্যে আমরা জাল বাইতে পারি না, আমরা সাহায্য পাই না। কাঠ থাকলেও আমাকে না থাকি আর কি, আমরা কোনো সাহায্য পাই না। এখন এই অভিযানের ভিতরে আমরা জাল বাইতে পারি না, কেমনে ঘুরে গাড়া নিয়ে বাঁচবো এই রোজার ভিতরে। এখন আমাকে চিন্তায় মাথা ভন করতে আছে। কোনো আপনারা কি কোনো ঋণ নিয়েছেন কিনা? আমাকে কিস্তি আছে, আমাকে কিস্তি টানতে হয়। তারপর এই ঈদের চান্দে আমরা কিনা কাটে নাই করি, ছেলে মেয়েকে তো কিছু কিনা কাটতে দিতে হবে। এখন আমরা আয় বাণিজ্য যদি না করতে পারি তাই দেবো কোথার থেকে? কেন, আপনার যেহেতু কার্ড আছে আপনি তো চাল পাবেন। এখন কাঠ আছে ঠিক আছে, এখন শুনছি চাল পামু, এখন কবে পাই সেটার কোনো তো সিকিউরিটি নেই। আচ্ছা, প্রকৃত কি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কি চাল দেয়? না না, এইসব সময় দেয় না, আমরা পাই না। আসলে জেলেরা কিন্তু অভিযোগ করছে যে যাদের কার্ড আছে, জেলে কার্ড, যারা প্রকৃত জেলে তালিকাভুক্ত, তারাও কিন্তু নির্দিষ্ট সময়ে যে বরাদ্দকৃত যে চাল সেগুলো তারা পায় না। এর ফলে কিন্তু তারা ভোগান্তিতে আছে বলে কিন্তু তারা জানিয়েছে। তবে মৎস্য অধিদপ্তর বলছে যে দ্রুত যাতে জেলেরা কার্ড পায়, তাদের জন্য যে আসলে কার্ড আছে তাদের দ্রুত যাতে সহায়তা পৌঁছে যায় সে কারণে কিন্তু ব্যবস্থা নিবে বলেও কিন্তু জানিয়েছে মৎস্য অধিদপ্তর। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে। আমরা যাব ভোলায়। ভোলায় আছে আমাদের সহকর্মী ছোটন শাহ, জানবো সেখানকার খবর। শাকিল মাহমুদ, বরিশালে যে পরিস্থিতি বলছিলেন একই অবস্থা বলা যায় ভোলার। কারণ হচ্ছে যেহেতু জেলেদের জীবন জীবিকা এই নদীর উপর নির্ভর করেই, আর এই 2 মাস যে মাছ ধরা বন্ধ, সে কারণে তারা কর্মজীবী জেলেরা কিন্তু বেকার হয়ে পড়েছেন এবং এই বেকার থাকার কারণে তাদের পরিবারে অভাব অনটন এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে এখন যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলে এবং আজকে প্রথম রোজা, তো সেই হিসাবে তাদের যে আয় ইনকাম রোজগার বন্ধ থাকার কারণে তারা কিন্তু অনেকটাই বলা যায় দুর্ভোগে আছেন। আমরা একটু জেলে পরিবারের সাথে কথা বলি। আমরা রয়েছি ভোলার ইলিশা জেলে পল্লীতে, একটু কথা বলতে চাই। আপনাদের কেমন দিন কাটছে এখন? আমগো দিন কেমন কাটবো, তো আর ভালো না। তো কি লাগে যাইলার করা নদীতে যাইতে পারে না, ইনকাম বন্ধ। ইনকামের জন্য আজকে আমগো অনেক ইয়ার জন্য অনেক কষ্ট কাটাইতে আছি, অনেক কষ্টে। আর যাইলারা যদি আজ নদীতে যাইতে পারতো অভিযানের মধ্যে, তত কোনো রকম। আচ্ছা, আপনাদের হচ্ছে দাবি কি? আপনারা তো মাছ ধরা বন্ধ, সরকারের কাছে দাবি কি আপনাদের? সরকারের দাবি দেখবো কি, সরকারের যে আমাদের অভিযান দিচ্ছে, এখন তো আমরা খাইতে পারতেছি না, চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না। অভিযান না দিত, নদীতে যাইতো, চাল পাইতেছি না, কোনো সাহায্য তো পাইতেছি না, আমি কোনো সাহায্য পাইতেছি না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে জেলে পরিবারের যে অবস্থা বলা যায়, তাদের একেবারেই তাদের উপার্জন বন্ধ থাকার কারণে তারা অনেকটা দুর্ভোগে রয়েছেন, অনেকটা কষ্টে রয়েছেন এবং অভাব অনটনে রয়েছেন। এবং তাদের দাবি আমরা জেনেছি যে এবছর আপনার 89,000 জেলেদের জন্য সরকারি পুনর্বাসনের চাল বরাদ্দ এসেছে এবং সেটি এখন পর্যন্ত বরাদ্দ হয়নি। আজকে অভিযানের দ্বিতীয় দিন চলছে, যে কারণে তাদের পরিবারে অভাব অনটন রয়েছে। আপনি জেনে থাকবেন যে এই জেলে পরিবারগুলো আসলে সম্পূর্ণ নির্ভর কিন্তু নদীর উপর, এবং এই উপার্জন বন্ধ থাকার কারণে অনেকটাই হাহাকার চলছে এবং তাদের যে বেকার সময়টা তারা অনেকটাই কষ্টে কাটাচ্ছেন। বিশেষ করে যে সেহেরি এবং ইফতারের সময় তাদের যে একটু ভালো মন্দ যে খাওয়ার দরকার হয়ে থাকে সেটি কিন্তু তারা পাচ্ছে না। তারা হচ্ছে এই সংকটের কারণে তাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। তো জেলা প্রশাসক আজাদ জাহান আমাদেরকে বলছিলেন অবশ্য যে অতি দ্রুত যাতে জেলেদের মাঝে এই চালটি বিতরণ করা হয় সেই ব্যবস্থাটি তিনি নেবেন। তো এ ছিল আমার কাছে যে মাছ ধরা বন্ধ থাকার কারণে জেলে পল্লীতে যে অভাব অনটন চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। তোহা। বরিশাল ও ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।
আপনাদের দুজনকে ধন্যবাদ। গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে সাভার থেকে আটক হয়েছেন 9 জন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কতদিন চলবে অপারেশন ডেভিল হান্ট এবং এই অভিযান নিয়ে জনসাধারণের ভাবনা কি, জানাবেন বিস্তারিত। তো আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কিন্তু 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু 168 জনকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন সাভার থানার সাভার সার্কেলের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন শাহিনুর কবির তিনি, এবং তিনি যেমনটি জানিয়েছেন যে এই যে অপারেশন ডেভিল হান্টটি পরিচালিত হচ্ছে এটি যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, যেহেতু এটি শিল্পাঞ্চল। এখানে আপনি জানেন যে 5 আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু একটি মহল এই অঞ্চলটাকে কিন্তু অস্থিতিশীল অবস্থায় নিয়ে গিয়েছিল এবং সেটি থেকে আস্তে আস্তে কিন্তু এটি উত্তরণ হচ্ছে এবং যতদিন না পর্যন্ত একদমই স্বাভাবিক হচ্ছে মানুষের জানমালের যতদিন না পর্যন্ত একবারে নির্বিঘ্নে তারা চলাফেরা করতে পারছে, সবকিছু স্বাভাবিক হচ্ছে, সেই অবধি কিন্তু এই যে অপারেশন ডেভিল হান্টটা সেটি কিন্তু তারা পরিচালনা করবেন, এটি আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটু তথ্য যদি আপনাকে দেই যে এই যে 168 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে থেকে কিন্তু বেশ কয়েকজনের কাছ থেকে দেশীয় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে, পাশাপাশি একজনের কাছ থেকে বিদেশি পিস্তল, 1 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিনও কিন্তু উদ্ধার করেছে পুলিশ। এই যে অভিযানটি চলছে এর মধ্যে বেশিরভাগই কিন্তু এই যে 168 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে অধিকাংশই গ্রেপ্তার করা হয়েছে সাভার থেকে, পাশাপাশি আশুলিয়া এবং ধামরাই থেকেও কিন্তু অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানটি পুলিশ পরিচালনা করছে এবং আপনাকে আরেকটি বিষয় জানাই যে এই অভিযানের মধ্যেও কিন্তু পুরো এই অভিযানের মধ্যেই কিন্তু শিল্পাঞ্চলে কিন্তু অস্থিতিশীল করার জন্য গোলাগুলির ঘটনা ঘটেছিল, পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি এই প্রবণতাটা কিন্তু বেড়ে গিয়েছিল এই অপারেশন ডেভিল হান্টের মধ্যে এবং সেটির থেকে কিন্তু আস্তে আস্তে করে এই যে প্রশাসনের তৎপরতাটা বৃদ্ধি করে কিন্তু এটিকে উত্তরণ করিয়ে নিয়ে আসছেন। এবং আপনি জানেন যে এই যে 168 জনকে যে গ্রেপ্তার করেছে এতে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে এই শিল্পাঞ্চলে এবং কিছুদিন আগের যে অবস্থাটি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির সেটি থেকে কিন্তু এখন অনেকটাই উন্নতি হয়েছে। আমরা যেমনটি এর আগে আমরা জানিয়েছি যে রাতের বেলায় কিন্তু এখানে আশুলিয়াতে বেশ কয়েকটি প্রতিনিয়তই ছিনতাইয়ের ঘটনা ঘটতো, ডাকাতির ঘটনা ঘটতো, সেই ঘটনাগুলো কিন্তু এখন অনেকাংশে কমে আসছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যেটি আমাদেরকে বলছেন যে এই যে 5 আগস্টের পরবর্তীতে সাভার থানায় যে সমস্ত পরিবহনগুলো ছিল যেগুলো ব্যবহার করতেন সাভার থানা পুলিশ, আশুলিয়া থানা পুলিশ, সেগুলোকে কিন্তু 5 আগস্টের ঘটনায় পুড়িয়ে দেওয়ার পর থেকে কিন্তু তাদের এই যে অভিযানটি কিন্তু ব্যাহত হচ্ছিল, তাদেরকে ভাড়া করা গাড়িতে করে কিন্তু তাদেরকে অভিযান পরিচালনা করতে হচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক সময় তারা সিএনজি ভাড়া করে গিয়ে অভিযান পরিচালনা করছে, এতে করে কিন্তু এই যে যারা এই অপরাধগুলো চালিয়ে যাচ্ছিল তারা কিন্তু পুলিশকে যেইভাবে পুলিশের যে তৎপরতা দেখেছে তাদের ভেতরে যে সমস্ত পরিবর্তন আনা সেইগুলো কিন্তু বা পুলিশকে দেখে যে ভয়ের সেই বিষয়গুলো কিন্তু কমে আসছিল, যেহেতু পুলিশের যে সমস্ত ভ্যানগুলো থাকার কথা সেগুলো কিন্তু ব্যবহার হচ্ছিল না। সব মিলিয়ে এখনো পর্যন্ত যে অবস্থা রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত অনেকটাই ভালো রয়েছে, কারণ এই যে ছিনতাই এবং যে ডাকাতির ঘটনা সেটি কিন্তু সাভার আসলে এখন অনেকটাই কমে এসেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যেটি বলছে যে তাদের যতক্ষণ না পর্যন্ত একেবারেই স্বাভাবিক হচ্ছে এই পরিস্থিতি ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে, অপারেশন ডেভিল হান্ট চলতেই থাকবে। ধন্যবাদ আপনাকে। সাভার থেকে অপারেশন ডেভিল হান্টের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। নেত্রকোনা জেলার কেন্দুয়া ও মদন উপজেলার 6 কিলোমিটার সড়কের বেহাল দশা, এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী জিয়াউর রহমানের কাছ থেকে। জিয়া, এতে কি ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে এবং সড়কটি সংস্কারের বিষয়ে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ তোয়া আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার যে একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কটি হচ্ছে কেন্দুয়া থেকে মদন সড়ক। এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন এখান দিয়ে চলাচল করে প্রতিনিয়ত। তো এই যে প্রায় দীর্ঘ বছর দুয়েক ধরে এই সড়কটির কিন্তু একেবারেই বেহাল অবস্থা। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে
একেবারে অসংখ্য এই যে খানাখন্দে কিন্তু সড়কটি একেবারে সয়লাভ হয়ে গেছে, যে কারণে যে যানবাহন এবং যাত্রীদের এই সড়ক দিয়ে চলাচল করতে মানে চরম দুর্ভোগ তাদেরকে কিন্তু পোহাতে হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমি একটু আপনাদেরকে এই যে সড়কটির যে কিছু অংশ দেখাতে চাই। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কেন্দ্র পৌরসভার অংশের কেন্দ্র সরকারি কলেজের যে মোড়, সেই মোড়ের এই চিত্র এটি। তো শুধু এই কেন্দ্র সরকারি কলেজের মোড়েই নয়, এরকম চিত্র কিন্তু এই সড়কটির কেন্দ্র পৌরসভা থেকে একেবারে মদনের যে শেষ সীমা পর্যন্ত এরকম অসংখ্য খানাখন্দে কিন্তু সড়কটি ভরে রয়েছে। তো আমরা এই মুহূর্তে একটু জানবো এখানকার একজন স্থানীয় ব্যবসায়ী, আসলে এই যে এই সড়কটি সম্পর্কে একটু বলবেন। আমি একজন পৌরসভা বিসিএসসি ডিলার এখানে পরিচালনা করি। এই বর্ষাকালে আমার ঘরের সামনে অনেক গেছে, বর্ষা যে অনেক গাড়ি পোল্ট্রি খাইছে, কিন্তু আমরা জনগণে তুলিয়া দিছি, বাবুরারে তুলিয়া দিছি, অনেক কষ্ট হয়েছে, সবাই আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন যে বর্ষা আইতাছে আল্লাহ জানে কি উপায়, একমাত্র এখন শুকনো সিজন আছে দেখে গাড়িগুলা চলতে আছে, কিন্তু বর্ষাতে অনেক সমস্যা হয়ে যাবে। এইটা দুর্ভাগ্যটা শেষ করা যাবে না, রাস্তা যতক্ষণ পর্যন্ত সংকলন না হয়েছে। আপনারা শুনছিলেন যে এখানকার একজন স্থানীয় বাসিন্দা বলছিলেন যে আসলে যে বর্ষায় যে যাতায়াতকারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। আমরা একটু জানবো এখানকার আরেকজনের কাছে আছে, একটু এই যে রাস্তায় যে দুর্ভোগের বিষয়টা যদি একটু বলতেন। জি, বিষয়টা হলো আমরা যেটা জানি এই রাস্তাটা হলো কেন্দুয়া টু মদন মেইন রোড, কিন্তু বিষয়টা থানা, বিষয়টা হলো এই রাস্তার সংযোগের সাথে রয়েছে আটপাড়া থানার সংযোগ, এই রাস্তার সংযোগের সাথে রয়েছে কালিয়াজুড়ি, সম্পৃক্ততা রয়েছে মোহনগঞ্জ এবং কালিয়াজুড়ির মানুষ এগুলাতে চলাচল করে। এখন বিষয়টা হলো শুকনো মৌসুমে যেভাবে মানুষ অনেক কষ্ট করে চলাচল করেছে, কিন্তু ওই যে সামনে আসছে বর্ষাকালে আমার দেখা প্রতিদিন ওইখানে সামনে একটা গর্ত আছে, সামনে এরকম গর্ত সামনে অনেকগুলা রয়েছে, যে গর্ততে মানুষ ওটু সহকারে ওটু সিএনজি সবগুলাই উল্টে যাচ্ছে, প্রতিনিয়তই উল্টে যাচ্ছে। কিন্তু সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই বর্ষার আগেই যা হতে সরকারে ওই ধরনের একটা কর্মসূচি যাতে হাতে নেয়। ধন্যবাদ। আমরা এখানকার একজন চালকের কাছে একটু জানবো, যে এই ভাঙা রাস্তা দিয়ে আপনাদের চলাচল করতে কিরকম কষ্ট হয় একটু বলবেন। বিরাট কষ্ট হয়, চলতেই পারি না, এই রাস্তা ভালো না হলে চলতে পারি না, আমাদের কষ্ট হয়। বর্ষাকালে গাড়ি উল্টে জায়গা রাস্তার কারণে। তো আমরা একটু একজন যাত্রীর একটু বক্তব্য জানবো, যে এই রাস্তাটির জন্য আপনাদের চলাচল করতে কিরকম কষ্ট হচ্ছে। বিরাট সমস্যা, বর্ষাকালে মানুষ মরবো, অ্যাক্সিডেন্ট হইব, গাড়ি উল্টিব, বিরাট সমস্যা রাস্তাটা। আপনারা শুনছিলেন যে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, এখানকার বিভিন্ন যানবাহনের চালক রয়েছেন এবং যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র কিন্তু তারা তুলে ধরেছেন আমাদের সামনে। তো আমি যদি একটু বলি, এই রাস্তাটি দিয়ে কিন্তু এই যে হাওড়াঞ্চলের 3টি উপজেলার হাজার মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় তারা চলাচল করে। এবং হাওড়াঞ্চলের যে বিশেষ করে বুরু, ধান, বিভিন্ন ফসল, মাছ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি করার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হয়। তো আমি কথা বলেছিলাম স্থানীয় যে উপজেলা প্রকৌশলী রয়েছেন জনাব আল আমিন সরকার, তিনি আমাকে বলেছেন যে এই রাস্তাটিকে তারা একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে তারা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছেন যাতে দ্রুত রাস্তাটি সংস্কার করা যায়, এবং তারা আশা করছেন যে খুব অচিরেই এই রাস্তাটির বরাদ্দ হলে তারা এর সংস্কার কাজ সম্পন্ন করে জন দুর্ভোগ তারা লাঘব করতে পারবেন। এই ছিল আমার কাছে এই রাস্তার বেহাল দশা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। নেত্রকোনা জেলার কেন্দুয়া ও মদন উপজেলার 6 কিলোমিটার সড়কের বেহাল দশা, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।